রান্নাঘর থেকে ঝনঝন করে কিছু ভাঙার আওয়াজ কানে আসতেই পরমা শ্বশুরবাস্তে রান্নাঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেল। তার শাশুড়ি মা হতভম্বের মতো তার ডিনার প্লেটের টুকরোগুলো তুলতে তুলতে বলল, পরমা, হাত বিজলে 3টে প্লেট ভেঙে গেল মা। আসলে সিংটাই এত বাসনে ভর্তি ছিল। অহনা গত রাতেই গেস্টদের জন্য এই ডিনার প্লেটগুলো বের করেছিল। প্রচন্ড রাগে হিসিস করতে করতে পরমা বলল, বাকি 3টে প্লেটই বা আস্ত রাখলেন কেন? ধুয়ে রাখা 3টে প্লেট পরমা আছাড় মেরে ভেঙে ফেলল। অদিতি বলল, ছি ছি, এটা কি করলে মা? একদম ন্যাকামি করবেন না। ভেঙেছি, বেশ করেছি। চেঁচামেচি শুনে বিছানা থেকে সুদীপ্ত বলল, আহ পরমা, কি হচ্ছেটা কি? রবিবারের একটা দিন একটু আয়েশ করে ঘুমোতেও দেবে না? পরমা গলা তুলে বলল, একবার এখানে এসে দেখে যাও তোমার মায়ের কীর্তি। 6টা দামি ডিনারের প্লেট একসঙ্গে ভেঙেছে। সুদীপ্ত উঠে এসে বলল, মা বাসন মাজছে কেন? অনিতা আজ কাজে আসবে না আগেই জানিয়েছিল। তো এত চিৎকার করার কি আছে? তোমার সঙ্গে তো ভাঙতে পারত। মার কি এসব কাচের বাসন ধোয়ার অভ্যেস আছে? আমরা ছোটবেলায় কাঁসার থালায় ভাত খেতাম, তুমি ওইগুলো পরিষ্কার করে নাও। মা, তুমি চা বসাও তো, আমার ঘরে চাটা দিও। অদিতির মনটা ভরে গেল ছেলের কথায়। অদিতি চায়ের ট্রেটা নিয়ে ঘরে ঢোকার আগেই পরমার উত্তপ্ত গলা কানে এলো। খুব তো মায়ের হয়ে সাফাই গিয়ে আমাকে ধমকি চমকে চুপ করিয়ে দিলে। আচ্ছা, গ্রামের বাড়িটা বেচে দিয়ে তুমি কি এমন টাকা পেয়েছো? ওটা বেচে দিয়ে মাকে ঘাড়ে করে এখানে আনার কি খুব দরকার ছিল? বেশ তো মাসে মাসে ওনাকে কিছু টাকা পাঠিয়ে কর্তব্য করছিলে। আমি তো একবারও আপত্তি করিনি। সুদীপ্ত বলল, কিছু টাকা মানে? বাবার মৃত্যুর পর মাসে মাসে মাকে 8,000 টাকা করে পাঠাতে হতো। একা চাকরি করে এটা টানা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। অনেক অঙ্ক কষেই মাকে এখানে নিয়ে এসেছি। অনেকটা জায়গা সমেত বাড়িটার দাম নেহাত মন্দ পাইনি। 30 লাখ টাকা দাম পেয়েছি। তাছাড়া মায়ের অ্যাকাউন্টে জমানো 5 লাখ টাকা মা আমাকে খুশি হয়ে হাতে তুলে দিয়েছে। একবার ভেবে দেখো তো, ওই টাকা দিয়ে দুটো এসি বসিয়েছি দুটো ঘরে। 50 ইঞ্চি স্ক্রিনের টিভি কিনে দিয়েছি। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, যা যা তোমার শখ ছিল সব কিনে দিয়েছি। এত সব জিনিস কি একলব্যে কেনা সম্ভব ছিল? পরমা তবুও বিরক্ত মুখে বলল, না হয় আস্তে আস্তেই কিনতে। তোমার মা কাজের চেয়ে অকাজ বেশি করে। রান্নাতে এত তেল মশলা খরচ করে। তুমি তো আবার আদিক্ষেতা করে বলো মায়ের রান্নাতে নাকি তুমি শৈশবের স্বাদ পাও। সুদীপ্ত বলল, এই তেলটা দিয়েছিলে বলেই না মা দুবেলা রান্নাটা হাসি মুখে করে। তোমার তো আবার রান্না করলে মাইগ্রেনের ব্যথা হয়। বাধ্য হয়ে 4,000 টাকা দিয়ে রান্নার মাসি রাখতে হয়েছিল। মা আসতে রান্নার মাসির টাকাটা কেমন বেঁচে গেল বলো তো? তাছাড়া বাবুকে সামলাতেও তো তুমি বিরক্ত হতে। ছেলের জন্য আগে আমরা সিনেমা দেখতে যেতে পারতাম না। এখন তো বাবু সব দায়িত্ব মাই নাই। আমরা নিশ্চিন্তে বাবুকে মায়ের কাছে রেখে ঘুরে বেড়াতে পারি। সেই হিসেবে মা আর কাজটাও তো করে দেয়। পরমা বলল, তবুও বলবো, মাকে এখানে এনে তুমি মোটেও ঠিক করনি। এখন না হয় উনি শক্তভুক্ত আছেন। এরপর বয়স বাড়লে তখন তো আমার ঘরেই সব দায়িত্ব। তার ব্যাপারে তুমি সামলাবে। তার এখনো ঢের দেরি শোনা। ততদিনই ও মানুষ হয়ে যাবে। আর মার অনেক বয়স হলে শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম তো আমাদেরই হাতে। অদিতি চায়ের ট্রেটা নিয়ে স্তব্ধ হয়ে গেল। পরমা না হয় পরের মেয়ে, সেই সব বলতেই পারে। কিন্তু তার গর্ভজাত সন্তান, তার সবটাই অভিনয়। সে তো হাসি মুখেই রান্নার দায়িত্ব নিয়েছিল। তার রান্না যখন দীপ, পরমা আর ছোট নাতিকা বরং তৃপ্তি করে খায়, তখন অপত স্নেহে তার মনটা আনন্দে ভরে যায়। নিজের আত্মজিৎ ছেলে তার এই প্রজন্মকে ভালোবাসলে কি আয়ের কাজ করা হয়? যত্নের ভালোবাসায় রান্না করে ছেলে বউমা নাতিকে খাওয়ালে কি রান্নার মাসির কাজ করা হয়? তার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। এ কথা তারই আত্মজ নিজে মুখে বলল। ভবিষ্যতের ভয়াবহ পরিণতির কথা ভেবে তার বুকটা যন্ত্রণায় টনটন করে উঠল। অদিতি নিঃশব্দে চা নামিয়ে দিয়ে বলল, পরমা, টিফিনে কি বানাবো? আর দুপুরের রান্নাটাও বলে দিও। পরমা বলল, আপনার নিরামিষ চচ্চড়িটা খুব ভালো খেতে হয়, ওটা করবেন। তাতে একটু আলু সেদ্ধ দেবেন আপনার মতো। আর খাসির মাংসের ঝোল করবেন, সঙ্গে একটু চাটনিও করবেন। বাবুর জন্য একটু মুড়মুড়ে আলু ভেজে দেবেন। ঝাল ছাড়া মাংস বাবুর জন্য তুলে রেখে ঝাল দেবেন। টিফিনে আমরা ডিম, কলা, পাউরুটি আর ফ্রুট জুস খাবো। কয়েকটা দিন অদিতি ভেবেই গেল। ভাগ্যিস তার লুকোনো আটগাছা সলিড সোনার চুড়িগুলো এখনো আছে। তার স্বামী তার হাত খরচ বাবদ যা টাকা দিত, বিপদে আপদে লাগবে ভেবে কিলকিল করে জমানো গোপন সঞ্চয়ে 2,20,000 টাকা মতো এখনো আছে। ছেলে আদর করে যখন নিজের কাছে এনেছিল, তখন পরম বিশ্বাসে তার উপর নির্ভর করে সবার সঙ্গে জড়িয়ে জীবনটা কেটে যাবে ভেবেছিল। কিছুদিন ধরেই ভাবছিল 20,000 টাকা আলগা নিজের কাছে রেখে 2 লাখ টাকা ছেলের হাতে তুলে দেবে। ব্যাংকে টাকাটা রাখলে সুদে বাড়বে। আর 12 ভরি সোনার চুড়িগুলো পরমের হাতে দিয়ে বলবে, এইগুলো ভেঙে নতুন গয়না গড়িয়ে নিও মা।
এগুলোর এখন আর আমার কাজে লাগবে না। এখন মনে হচ্ছে জগতে কাউকে বিশ্বাস করতে নেই। তার গ্রামের বাড়িতে থাকলে এক মুহূর্ত সে এখানে থাকতো না। সেখানে দীর্ঘ বিবাহিত জীবনে তার নিজস্ব পরিচিতি ছিল। এই সোনাগুলো বিক্রি করে তার বাকি জীবনটা কাটিয়ে দিত। এই বিরাট কলকাতা শহর তার অপরিচিত জায়গা। সে কোথায় যাবে? এখানে সে থাকবে না সিদ্ধান্ত নিয়েও রাস্তা খুঁজতেই তার 7 দিন কেটে গেল। পরের রবিবার দীপ মাকে জড়িয়ে ধরে বলল, মা, অনেকদিন তোমার হাতের মুচমুচে পরোটা খাইনি। আজ বেশ জমি আলুর দম আর পরোটা ভাজবে। তোমার স্পেশাল পুটো শুদ্ধ বেগুনও ভেজো। ছেলের মেকি আদরে অদিতির গাটা রিরি করে জ্বলে উঠল। গম্ভীর গলায় বলল, আচ্ছা। রান্নাঘরে গাওয়া ঘিয়ের গন্ধ নাকে আসতেই কিছুক্ষণ পর পরমা এসে বলল, গাওয়া ঘি দিয়ে পরোটা ভাজতে কে বলেছে আপনাকে? ঘরে সাদা তেল ছিল না? অদিতি বলল, দীপ তো ছোট থেকে সাদা তেলের পরোটা খেতে চাইতো না, সাদা তেলের লুচিটা খেত। অভ্যেসটা বদলেছে জানতাম না মা। গাওয়া ঘিটা পোলাও করবো ভেবে সরিয়ে রেখেছিলাম। বেশ খুঁজে পেতে বের করে সর্দারি করলেন। আর অনিতিকে পরোটা খেতে দেখলাম। ওকে তো জলখাবার দেওয়ার কথা নয়। ছেলেকে বশ করে স্বাদ মেটেনি, কাজের মেয়েটিকেও বশ করতে চান? আমাকে জিজ্ঞেস করেছিলেন। সেই দিন আমার কটা বন্ধু এসেছিল, তাদের জন্য মিষ্টি তো কিনে রেখেছিলাম। আপনি শুধু নাম কেনার জন্য সিঙ্গারা ভেজে তাদের দিয়েছিলেন। একবার আমার পারমিশন নেওয়ার প্রয়োজনও মনে করেননি। তারা তো আপনার চেহারা আর সিঙ্গারার পঞ্চমুখী প্রশংসা করে গেল। আপনাকে দেখতে নাকি শাশুড়ি বলে মনেই হয় না, মনে হয় আমার বড় দিদি। খুব আনন্দে গদগদ হয়েছিলেন সেই দিন, তাই না? অদিতি বলল, যা মুখে আসে বলো না পরমা। আমি তোমার মা না হলেও মায়ের মতো। সেই সম্মানটুকু অন্তত দাও। আর এত জোরে কথা বলো না, মেয়েটা শুনতে পাবে। একটু বুঝে খরচ করবেন। ছেলের টাকা বলে নয়ছয় করে খরচ করবেন না। আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। অনিতার সামনে এসে বলল, খেতে দিয়েছে বলে মানুষটাকে যা নয় তাই কথা শোনাচ্ছ বৌদি? আমিও তো শাশুড়িকে নিয়ে ঘর করি। কতর খাটা রোজগার থেকে পুষিয়ে খাওয়াই। কই কখনো তাকে খাওয়ার খোঁটা দিই না। ভাগ্যিস তোমাদের ভদ্রলোকের মতো আমাদের পেটে বেশি বিদ্যে নেই। আর দাদাবাবুকেও বলিহারি দিই। খবরের কাগজে মুখ ডুবে মায়ের অপমানগুলো শুনছে। পরমা বলল, বেশি বকবক করবি না। না পোষালে কাজ ছেড়ে দে। ভাত ছড়ালে কাকের অভাব হবে না। জানি বৌদি, আমাদের এক দুয়ার বন্ধ হলে হাজার দুয়ার খোলা থাকে। বরং তোমার দেওয়া ছড়ানো ভাতে কাক বসতে দুদিন দেরি হলে তোমাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয়। তোমরা লোক দেখো, আমি কাজ ছেড়ে দেব। বিকেলে অনিতা কাজে এসে বলল, বাড়িটা এত শুনছেন কেন গো কাকিমা? অদিতি বলল, ওরা সবাই বাচ্চাদের সিনেমা দেখতে গেছে রে। একবারে খেয়ে ফিরবে। তোকে কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছি মা। বলো না, কি বলবে? তোর বাড়ি কত দূর রে? কাকিমা, অটোতে 6 টাকা ভাড়া। আমি পালপাড়ায় থাকি। সকালে একটু সেদ্ধ ভাত খেয়ে অটোতে কাজে আসি। 5টা বাড়ি কাজ সেরে হেঁটে বাড়ি ফিরি। অদিতি বলল, মা তার স্বামীকে ছেড়ে দিয়েছিস বলছিলি, তাহলে শাশুড়ি কি করে এলো? কাকিমা, মাধ্যমিক পাশ করে 17 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। বাবা মূর্তি তৈরি করত। আমার স্বামীও মূর্তি তৈরি করত। বিধবা মা ছাড়া কেউ ছিল না। বিয়ের পর জানলাম সে পাড় মাতাল। আর তার ধরা বাঁধা মেয়ে মানুষও আছে। জানতে পেরে মুখ খুলতেই বেধড়ক মান দিত। শাশুড়ি বাধা দিতে এলে তাকেও মানত। 4 বছর পরে পরে মার খেয়ে ঘুরে দাঁড়ালাম। চলিলাম মায়ের কাছে। বাবা ততদিনে মারা গিয়েছিল। শাশুড়ি একদিন কেঁদে এসে পড়ল আমার কাছে। তাকে জায়গা দিলাম। মা শাশুড়ি ঘরে বসে কাগজে ঠোকা বাঁধত। গত বছর মাও মারা গেল। এখন শাশুড়ি আর আমি থাকি। আমি কবছরই কাজ করে একটা একটা সব জিনিস করেছি। এখন আমার অভাব নেই। অদিতি বলল, আচ্ছা অনিতা, তোদের ঘরে বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির বয়স হলে কি করিস? হয় মাথায় করে রাখি, না হলে রাস্তায় বের করে দিই। তোমাদের মতো টাকা পয়সাওয়ালা ভদ্রলোকেরা বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। সেখানে নিতে হলেও তো টাকা লাগে। গরিবের ঘরে তো টাকা থাকে না। আসলে কি জানো কাকিমা, ভালো মন্দ ছেলে মেয়ে সব ঘরেই আছে। যারা ভালো তারা শত অভাবেও বাবা মাকে অবহেলা করে না। যারা খারাপ তারা শিক্ষিত ধনী হলেও বাবা মাকে দেখে না। আমার অল্প বিদ্যাতে আমি এইটুকুই বুঝি। অদিতি বলল, যেটা বলছিলাম, তুই তো শাশুড়ির মতো আমাকেও একটু আশ্রয় দিবি মা। আমার খাওয়া খরচ তোকে দেব। অনিতা বলল, তোমার মতো ভালো মানুষকে আমি মাথায় করে রাখতে পারি, কিন্তু এত আরামবিলাস ছেলে তুমি কষ্ট সহ্য করতে পারবে? এত আরামবিলাস তো আমি কখনোই চাইনি রে মা। আমি একটু ভালোবাসা আর সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। অনিতা বলল, তোমার ছেলে বৌমা যদি থানা পুলিশ করে? আমি স্বেচ্ছায় তোর সঙ্গে থাকতে চাইলে কোনো আইন তোকে কিচ্ছু করতে পারবে না। তবে আমি নিজেকে অন্তরালে রাখতে চাই। আমি বিশ্বাস করি সব মেয়েদের মধ্যে মা আদ্যাশক্তি বিরাজ করেন। শুধু ঠিক সময় সেই শক্তিকে জাগাতে হয়। তুই দেখিস, আমি 6 মাসে নিজেকে আমূল পাল্টে ফেলবো। তখন কেউ আর আমাকে চিনতেই পারবে না। তুই রাজি থাকলে আজই যাওয়ার সবচেয়ে ভালো সুযোগ।
আমি রাজি কাকিমা। তবে তুই আগে বেরিয়ে গিয়ে মোড়ে অপেক্ষা কর। আমি একটু পরে ফ্ল্যাট তালা বন্ধ করে সিকিউরিটিকে চাবি দিয়ে চলে যাব। তুই কাল সকালে একবার এসে কাজে জবাব দিয়ে যাস, না হলে তোকে থানায় টানাটানি করবে। ঠিক ৮ মাস পর অটো স্ট্যান্ডের লাইনে একটা অটোতে স্টিয়ারিং হাতে দেখা গেল এক অভিজাত মধ্যবয়স্ক মহিলাকে। তার বয়স্কার চুল, পরনে নীল জিন্সের প্যান্ট, গায়ে ঢোলা কুর্তি, বাঁ হাতে বড় ডাইলের ঘড়ি আর চোখে সানগ্লাস। কাকতালীয়ভাবে সেদিন সুদীপ্ত পরমা তাদের ছেলেকে নিয়ে অটোতে উঠল। পেছনে একটা মহিলার সঙ্গে পরমা ছেলেকে নিয়ে বসল। সামনে বাপাশে সুদীপ্ত বসল। স্ট্যান্ডে নামার পর সুদীপ্ত বলল, আশ্চর্য। পরমা বলল, কি আশ্চর্য দেখলে? আজকাল মহিলারাও পেটের দায়ে অটো চালাচ্ছে। যাই বলো, ভদ্রমহিলাকে দেখতে যেমন সুন্দরী তেমনই আধুনিকা। সুদীপ্ত বলল, ভদ্রমহিলার আঙুলে এ নামের মিনে করা আংটিটা আমার বড্ড চেনা। আর হাতে শান্তিনিকেতনী ব্যাগটার মতো ব্যাগ মা ব্যবহার করে। পরমা বলল, হাসালে তুমি। এ নামের মিনে করা আংটি অমন শয়ে মহিলা পরে থাকে। তুমি ওই আধুনিক মহিলার মধ্যে মাকে খুঁজছো নাকি? তোমার মা একজন টিপিক্যাল বাঙালি গৃহবধূ ছিলেন। সুদীপ্ত বলল, একই রকম আংটি ব্যাগ, না, ভুলই হচ্ছে আমার। পরমা বলল, মন খারাপ করো না। যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না।